হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম আমাদের দেশ ভারতবর্ষের কয়েক হাজার বছরের এক সমৃদ্ধ ও বর্ণিল ইতিহাস। আমাদের এই দেশে গড়ে উঠেছে নানান জ্ঞান, বিজ্ঞান, শিল্প, সংস্কৃতির অসাধারণ সব নিদর্শন। কিন্তু এই সুবিশাল সময়কালকে আমরা কিভাবে দেখব, কিভাবে বুঝব কোন সময়টা কোন যুগ? পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীর ইতিহাস বইয়ের প্রথম অধ্যায়ে ভারতবর্ষের ইতিহাসের যুগ বিভাগের সমস্যা এই বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে। আমরাও আলোচনা করব, তবে আরও বেশি বিস্তারিত এবং সহজভাবে। বন্ধুরা, যুগ বিভাগের সমস্যা নিয়ে আলোচনা করার আগে আমরা জেনে নেব 1. যুগ বলতে কি বোঝায়? 2. কিসের ভিত্তিতে যুগের ভাগ করা হয়? এবং 3. যুগ কয়টি ও কি কি? তো প্রথমে আমরা আলোচনা করছি যুগ বলতে কি বোঝায়। বন্ধুরা, ইতিহাসের ভাষায় যুগ বলতে বোঝায় একটা দীর্ঘ সময়কালকে। এই সময়কাল কয়েক দশকের হতে পারে, কয়েকশো বছরের হতে পারে, কয়েক হাজার বছরের হতে পারে, আবার কয়েক লক্ষ বছরেরও হতে পারে। যেমন ধরো, উদাহরণস্বরূপ বলা যায় রবীন্দ্র যুগ বা শেক্সপিয়ারের যুগ, অর্থাৎ যে সময়কালে সাহিত্য জগতের তাদের প্রভাব সব থেকে বেশি ছিল, সেই সময়কালকে এটা বলা হয়। আর এই যুগ ছিল কয়েক দশকের। আবার ধরো, পলাশির যুদ্ধের পরবর্তী সময়কালকে আমরা আধুনিক যুগ হিসাবে ধরি, এই যুগ ছিল কয়েকশো বছরের। আবার প্রস্তর যুগ, অর্থাৎ আদিম মানুষের আবির্ভাব থেকে শুরু করে অস্ত্র ব্যবহারের সময়কাল পর্যন্ত, এই যুগ ছিল কয়েক হাজার বছরের। আবার পৃথিবীর সৃষ্টির সময় থেকে পৃথিবীতে প্রাণের উৎপত্তির আগে পর্যন্ত সময়কালকে বলা হয় প্রিক্যাম্ব্রিয়ান যুগ, এই যুগ ছিল কয়েক লক্ষ বছরের। বন্ধুরা, হিন্দু ধর্মানুসারে যুগের হিসেব কিন্তু আবার আলাদা। এক্ষেত্রে যুগ বলতে মহাবিশ্বের সৃষ্টি ও ধ্বংসের চক্রকে বোঝানো হয়। পৌরাণিক মতে প্রধানত 4টি যুগ বা মহাযুগ রয়েছে, যা পর্যায়ক্রমে আবর্তিত হয়। এই প্রতিটি যুগের বৈশিষ্ট্য এবং সময়কাল আবার ভিন্ন ভিন্ন। তো হিন্দু ধর্মমতে বা পৌরাণিক মতে এই 4টি যুগ হলো সত্যযুগ, তারপর ত্রেতা যুগ, তারপর দাপর যুগ, তারপর কলিযুগ। আর এই 4 যুগ মিলে একটি মহাযুগ গঠিত হয়, যার মোট সময়কাল 43,20,000 মানব বছর। এই চক্রগুলি অনন্তকাল ধরে চলতে থাকে। বন্ধুরা, 1808 খ্রিস্টাব্দে বিখ্যাত বাঙালি পণ্ডিত মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রাজাবলি নামক একটি ইতিহাস বই রচনা করেন। এই বইটিকে বাংলা ভাষায় লেখা প্রথম ইতিহাসমূলক গ্রন্থ হিসাবে ধরা হয়। আর এই বইয়ে ইতিহাসের ঘটনা শুরু হয় দাপর যুগে, মহাভারতের রাজা যুধিষ্ঠিরের কাল থেকে, এবং শেষ হয় কলিযুগের ইতিহাসে। বন্ধুরা, আজ কিন্তু কেউ ইতিহাস লিখতে গিয়ে কলিযুগের ইতিহাস এই শব্দটি কিন্তু ব্যবহার করেন না। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের এই রাজাবলি বইটিকে নির্ভরযোগ্য ইতিহাসের দলিল হিসাবে না দেখে বরঞ্চ বাংলা গদ্য সাহিত্যের একটি উল্লেখযোগ্য দলিল হিসাবে গণ্য করা উত্তম। এবারে আসি কিসের ভিত্তিতে যুগের ভাগ করা হয় এই প্রশ্নে। বন্ধুরা, ইতিহাসের যুগ বিভাজন মূলত উল্লেখযোগ্য পরিবর্তন, উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এবং ঘটনা প্রবাহের উপর ভিত্তি করে করা হয়। এর ফলে ইতিহাসের বিশাল সময়কালকে ছোট ছোট অংশে ভাগ করে বিশ্লেষণ করা সহজ হয়। বিভিন্ন মাপকাঠির ভিত্তিতে এই বিভাজন করা হয়ে থাকে। যেমন নাম্বার 1, সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তন। সমাজের গঠন, মানুষের জীবনযাত্রা, কৃষির বিকাশ, শিল্প বিপ্লব, অর্থনৈতিক ব্যবস্থা যেমন ধরো সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদ ইত্যাদি বড় ধরনের পরিবর্তনের ভিত্তিতে যুগের বিভাজন করা হয়ে থাকে। যেমন ধরো শিল্প বিপ্লব আধুনিক যুগের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। নাম্বার 2, রাজনৈতিক ও প্রশাসনিক পরিবর্তন। সাম্রাজ্যের উত্থান পতন, নতুন শাসন ব্যবস্থার প্রতিষ্ঠা, গুরুত্বপূর্ণ যুদ্ধ বা বিপ্লব বা রাজনৈতিক আদর্শের পরিবর্তন ইত্যাদি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা প্রবাহ ইতিহাসের ধারা পরিবর্তন করে এবং নতুন যুগের সূচনা করে। যেমন ধরো ফরাসি বিপ্লব বা উপনিবেশবাদের পতন একটা যুগ পরিবর্তন বা যুগের সন্ধিক্ষণের সময়।
নাম্বার 3, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশ। শিল্পকলা, সাহিত্য, বিজ্ঞান, দর্শন এবং মানুষের চিন্তা ও চেতনার মৌলিক পরিবর্তন কিন্তু যুগ বিভাজনের একটা গুরুত্বপূর্ণ কারণ। রেনেসাঁস বা জ্ঞানলোকের যুগ কিন্তু এর একটা উল্লেখযোগ্য উদাহরণ। 4 নম্বর পয়েন্টটি হলো প্রযুক্তিগত উদ্ভাবন, যেমন লিখন পদ্ধতির আবিষ্কার, ধাতুর ব্যবহার, চাকার ব্যবহার, মুদ্রণ যন্ত্রের আবিষ্কার, আধুনিক প্রযুক্তির বিকাশ ইত্যাদি প্রযুক্তিগত অগ্রগতি মানব সভ্যতার গতিপথ পরিবর্তন করেছে এবং এর ভিত্তিতেও যুগের বিভাজন করা হয়। উদাহরণস্বরূপ বলা যায় লিখন পদ্ধতির আবিষ্কারকে প্রাগৈতিহাসিক যুগ ও ঐতিহাসিক যুগের বিভাজনকারী হিসাবে দেখা হয়। 5 নম্বর পয়েন্ট, ধর্মীয় ও বিশ্বাসগত পরিবর্তন। কখনো কখনো ধর্মীয় আন্দোলন বা নতুন ধর্মের উত্থান সমাজের ওপর এমন গভীরভাবে প্রভাব ফেলে যে একেও যুগের বিভাজনকারী হিসাবে গণ্য করা হয়। এবারে আসি যুগ কয়টি ও কি কি এই প্রশ্নে। বন্ধুরা, সাধারণত ইতিহাসকে প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ এই 3টি প্রধান ভাগে ভাগ করা হয়। তবে এই বিভাজন কিন্তু বিশ্বজনীন নয় এবং বিভিন্ন অঞ্চলের ইতিহাসের ক্ষেত্রে এই সময়কাল ও বৈশিষ্ট্য ভিন্ন হতে পারে। যেমন ইউরোপের মধ্যযুগীয় ইতিহাসের সাথে ভারতের মধ্যযুগীয় ইতিহাসের সময়সীমা ও ঘটনা সম্পূর্ণ আলাদা। ঐতিহাসিকরা এই বিভাজন করার সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। চলো আজ সেই সমস্যা ও জটিলতাগুলো নিয়েই কথা বলি। যুগ বিভাজনের প্রথম সমস্যা, জেমস মিল ও ধর্মীয় বিভাজন। ভারতীয় ইতিহাসের যুগ বিভাজনে সবচেয়ে বড় এবং বিতর্কিত নামটি হল স্কটিশ ইতিহাসবিদ জেমস মিল। 1817 সালে তিনি আ হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া নামক একটি ইতিহাসমূলক গ্রন্থ লেখেন। বইটি লেখার উদ্দেশ্য মূলত ছিল ভারতের অতীত কথাকে এক জায়গায় জড়ো করা, যাতে সেটা পড়ে ভারতবর্ষ সম্পর্কে সাধারণ একটা ধারণা পেতে পারে ব্রিটিশ প্রশাসনে যুক্ত বিদেশিরা। কারণ যে দেশ এবং যে দেশের মানুষকে তারা শাসন করবে সেই দেশের ইতিহাসটা তো তাদের আগে জানতে হবে, তাই না? বন্ধুরা, জেমস মিল এই গ্রন্থে ভারতের ইতিহাসকে 3টি প্রধান যুগে ভাগ করেন: হিন্দু যুগ, মুসলিম যুগ এবং ব্রিটিশ যুগ। প্রথম দুটি যুগকে তিনি শাসক শ্রেণীর ধর্মীয় পরিচয়ের উপর ভিত্তি করে করেন। অর্থাৎ হিন্দু শাসকরা যখন ছিলেন সেটা হিন্দু যুগ, যখন মুসলিম শাসকরা এলেন সেটা মুসলিম যুগ। কিন্তু শেষেরটা, এখানে খেয়াল করার বিষয়, শেষেরটা তো খ্রিস্টান যুগ হলো না, হলো ব্রিটিশ যুগ। কেন? কারণ ব্রিটিশরা ধর্ম নয়, জাতির নামে পরিচিত হতে চায়। শুধুমাত্র তাই নয়, জেমস মিল মুসলমান বা মুসলিম যুগকে ভারতের ইতিহাসের অন্ধকারময় যুগ হিসেবে দেখিয়েছেন। পাশাপাশি হিন্দু যুগের বিষয়েও কিন্তু তিনি অশ্রদ্ধা দেখিয়েছিলেন। মিলের এই যুগ বিভাগ যে ত্রুটিপূর্ণ ছিল তা বলাই বাহুল্য। এবার কেন ত্রুটিপূর্ণ ছিল? প্রথমত, ভারতের মতো একটি বিশাল দেশে একই সময়ে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ এবং শাসকরা সহাবস্থান করতেন। সমাজ বা সংস্কৃতির সামগ্রিক পরিবর্তন তো রাতারাতি শাসকের ধর্মের পরিবর্তনের সাথে সাথে তো ঘটে না। যে হিন্দু রাজারা চলে গেল, মুসলমান রাজারা এলো বলে পুরো একদম সমাজ জুড়ে সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেল, একটা যুগের পরিবর্তন হলো, সেটা তো হয় না, তাই না? তাছাড়া মিল ধরে নিলেন যে প্রাচীন ভারতের সব শাসকই হিন্দু, তাই তিনি নাম দিলেন হিন্দু যুগ। কিন্তু সেই সময়ে জৈন ধর্মাবলম্বী চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন, বৌদ্ধ ধর্মাবলম্বী বিম্বিসার ছিলেন, কিন্তু তাদের ইতিহাসে ঢুকে পড়ল সেই হিন্দু যুগের ইতিহাসে। একইভাবে মধ্যযুগে যে মুসলিম শাসকদের পাশাপাশি বিভিন্ন যে হিন্দু রাজপুত রাজারা ছিলেন বা মারাঠা রাজারাও কিন্তু ছিলেন। তাছাড়া সম্রাট আকবরের মতো একজন ধর্মনিরপেক্ষ শাসক, তিনি নিছক ধর্মের পরিচয়ে কিন্তু আটকে গেলেন মিলের হিসেবে। দ্বিতীয়ত, এই বিভাজন সাম্প্রদায়িক বিভেদের বীজ বুনে দিয়েছিল, যা ভারতবর্ষের ইতিহাসে আজও সমস্যা তৈরি করে। এটি ইতিহাসকে একপেশেভাবে দেখে, যেখানে সাধারণ মানুষের জীবনযাত্রা, অর্থনীতি বা সংস্কৃতির কোনো গুরুত্ব নেই। আচ্ছা, ইতিহাসের যুগ বিভাগের দ্বিতীয় সমস্যা, সার্বজনীন মাপকাঠির অভাব ও আঞ্চলিক ভিন্নতা।
ভারতের ইতিহাসকে নির্দিষ্ট যুগে ভাগ করা একটা জটিল প্রক্রিয়া। তার প্রধান কারণ হলো এখানে ইউরোপীয় ইতিহাসের মতো সুস্পষ্ট এবং সার্বজনীনভাবে স্বীকৃত কোনো যুগ বিভাগ নেই। ইউরোপে প্রাচীন, মধ্য এবং আধুনিক এই তিনটি প্রধান ভাগ থাকলেও ভারতের ক্ষেত্রে এই বিভাজন কিন্তু প্রায়শই বিতর্কের জন্ম দেয়। ইউরোপের রোমান সাম্রাজ্যের পতনকে প্রাচীন যুগের সমাপ্তি এবং রেনেসাঁস ও প্রোটেস্ট্যান্ট সংস্কারকে মধ্যযুগের সমাপ্তি হিসেবে ধরা হয়। এই বিভাজন মূলত রাজনৈতিক এবং সাংস্কৃতিক পরিবর্তনের উপর ভিত্তি করে তৈরি। কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে এই ধরনের কোনো সুস্পষ্ট সর্বজনীনভাবে গ্রহণযোগ্য ঘটনা নেই যা একটি যুগের সমাপ্তি এবং অন্য একটি যুগের সূচনাকে চিহ্নিত করতে পারে। যেমন ধরো, প্রাচীন যুগের ক্ষেত্রে ভারতের প্রাচীন যুগকে সাধারণত ষষ্ঠ শতাব্দীর গুপ্ত সাম্রাজ্যের শেষ পর্যন্ত ধরা হয়। কিন্তু এর পরেও তো অনেক শক্তিশালী সাম্রাজ্য যেমন পাল, প্রতিহার, রাষ্ট্রকূট, চোল ইত্যাদি সাম্রাজ্যের রাজারা ছিলেন, তাদের শাসনকালকে প্রাচীন যুগের অংশ ধরা হলেও তাদের বৈশিষ্ট্যগুলি কিন্তু পরবর্তী মধ্যযুগের দিকে ইঙ্গিত করে। আবার ধরো, মধ্যযুগের ক্ষেত্রে ভারতে মধ্যযুগ বলতে সাধারণত তুর্কি আক্রমণ থেকে মুঘল সাম্রাজ্যের পতন অর্থাৎ 1800 শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত সময়কালকে বোঝানো হয়। কিন্তু এই মধ্যযুগ ইউরোপীয় ডার্ক এজ বা অন্ধকার যুগের মতো ছিল না। এই সময় ভারতবর্ষের সাহিত্য, স্থাপত্য, শিল্পকলা এবং সংস্কৃতির ব্যাপক বিকাশ ঘটেছিল। আর আধুনিক যুগের ক্ষেত্রে আধুনিক যুগ শুরু হয় ব্রিটিশ শাসন থেকে। তবে আধুনিকতার যে ধারণা সেটাও কিন্তু ইউরোপীয় মানদণ্ড অনুযায়ী। ভারতবর্ষের নিজস্ব সামাজিক এবং অর্থনৈতিক বিবর্তনকে এই ইউরোপীয় ছাঁচে ফেলা কিন্তু কঠিন। আরও একটি বড় সমস্যা কি জানো? যুগ বিভাগের আরও একটি বড় সমস্যা হলো আঞ্চলিক ভিন্নতা। ভারতবর্ষের মতো বিশাল দেশে বিভিন্ন অঞ্চলে একই সময়ে সম্পূর্ণ ভিন্ন রাজনৈতিক, সামাজিক বা সাংস্কৃতিক বিকাশ গড়ে উঠেছে। যখন উত্তর ভারতে মুঘল সাম্রাজ্য তার শিখরে, দক্ষিণ ভারতে তখন হয়তো বিজয়নগর সাম্রাজ্য বা মারাঠা শক্তির উত্থান হচ্ছে। তাই একটি নির্দিষ্ট সময়ের শুরু বা শেষ সমগ্র ভারতের জন্য একই রকম নাও হতে পারে। একক কোনো মাপকাঠি এখানে কাজ করে না। যুগ বিভাগের ক্ষেত্রে আরও একটি সমস্যা আমরা আলোচনা করছি, সেটা হলো সীমারেখা নির্ধারণের জটিলতা এবং ঔপনিবেশিক প্রভাব। বন্ধুরা, ইতিহাসের পরিবর্তন তো হঠাৎ করে হয় না, এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। তাই একটি নির্দিষ্ট যুগের শুরু বা শেষ কবে তা নির্ধারণ করা প্রায়শই কঠিন। যেমন ধরো, আধুনিক যুগ কবে শুরু হয়েছিল? কোনো পণ্ডিত বলেন 1707 সালে ঔরঙ্গজেবের মৃত্যুর পর, কেউ বলেন 1757 সালে পলাশির যুদ্ধে ব্রিটিশদের জয়লাভের পর, আবার কেউ বলেন 1857 সালের মহাবিদ্রোহের পর। কোনটা ধরবে? এই সীমারেখাগুলো কিন্তু প্রায়শই অস্পষ্ট এবং বিতর্কের জন্ম দেয়। এর সঙ্গে যুক্ত হয় ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গি। ব্রিটিশ ঐতিহাসিকরা ভারতের ইতিহাসকে এমনভাবে উপস্থাপন করেছেন যাতে তাদের শাসনকে বৈধতা দেওয়া যায়। তারা ভারতবর্ষের অতীতকে প্রায়শই অচল এবং অনুন্নত হিসাবে দেখিয়েছেন এবং ব্রিটিশ শাসনকে তারা সভ্যতার আলো হিসাবে তুলে ধরেছেন। এই দৃষ্টিভঙ্গি ভারতের নিজস্ব গতিশীলতা ও অর্জনকে কিন্তু অস্বীকার করে। তাহলে এই আলোচনা থেকে তোমরা বুঝতেই পারছো যে ভারতের ইতিহাসের যুগ বিভাগের সমস্যার কিন্তু কোনো সহজ সমাধান নেই। এটা একটা গভীর সমস্যা। তাহলে কি যুগ বিভাজনের কোনো দরকারই নেই? তা কিন্তু নয়। যুগ বিভাগ আমাদের গবেষণার সুবিধার্থে একটা সুনির্দিষ্ট কাঠামো দেয়, একটা নির্দিষ্ট ভাগে ভাগ করে দেয় যাতে গবেষণা করা সহজ হয়। তবে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো আমরা যেন এই বিভাজনগুলোর পেছনে সীমাবদ্ধতা এবং সমস্যাগুলোর সম্পর্কে সচেতন থাকি। আধুনিক ইতিহাসবিদরা এখন শুধুমাত্র শাসকের ধর্ম বা রাজনৈতিক পরিবর্তনের উপর জোর না দিয়ে সমাজ, অর্থনীতি, সংস্কৃতি এবং সর্বোপরি সাধারণ মানুষের জীবনযাত্রার সামগ্রিক বিবর্তনকে গুরুত্ব দিচ্ছেন। কোনো ঐতিহাসিক যুগ এই শব্দটির পরিবর্তে সময়কাল বা পর্ব শব্দটি ব্যবহার করতে আগ্রহ প্রকাশ করেন। তো বন্ধুরা, ভারতের ইতিহাস তার বৈচিত্র্য এবং গতিশীলতার জন্য যে কোনো সরলীকরণের ঊর্ধ্বে। আশা করি এই ভিডিওটি তোমাদের ইতিহাসের এই জটিল বিষয়টি সম্পর্কে নতুনভাবে ভাবতে সাহায্য করবে।
ভারতের সম্পূর্ণ ইতিহাসের ওপর আমার আগের ভিডিওটি তোমরা যদি না দেখে থাকো তাহলে ওপরের আই বাটনে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করো। ইতিহাসের নতুন কোনো বিষয় সম্পর্কে জানতে চাইলে কমেন্টে লিখে জানিও। সবশেষে এই ধরনের আরও ভিডিও পেতে চাইলে বা দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। সকলে ভালো থেকো, ধন্যবাদ।